আসসালামু আলাইকুম। নতুন যারা এসেছেন এই পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বুঝতে পারছেন না যে কোন ভিডিও দিয়ে আপনারা শুরু করবেন, তো তাদের জন্য আমি কিছু ভিডিও আবার তৈরি করব। তার ভিতরে আগে একটু বলে রাখি যে প্রাথমিকভাবে আপনাদেরকে জানতে হবে যে শর্করা যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে আপনাকে চিনতে হবে। তো একটি ভিডিও আছে পূর্ণাঙ্গ যে শর্করা কি জানুন। তবু আমি বলছি যে এই খাবারগুলো আমাদেরকে প্রাথমিকভাবে অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা যদি শর্করা খাবারগুলো খাই সেগুলো আমার শরীরে কি করে, এটা ইনসুলিনের প্রয়োজনীয়তা আছে, কারণ সেগুলা চিনি হিসেবে রক্তে আসে। এর আগে অসংখ্যবার বলা হয়েছে কথাগুলো, তারপর নতুনদের জন্য আবারও বলছি। তো চিনি আসার কারণে সেটাকে কোষের ভিতরে ঢোকানোর জন্য আমাদের ইনসুলিনের প্রয়োজনীয়তা আছে। এই ইনসুলিনের সাহায্যে এই চিনিগুলা কি হয়, কোষের ভিতরে ঢোকে, তারপরে শক্তি বা এটিপি উৎপন্ন হয়। তারপরে যেটা বাকি থাকে গ্লাইকোজেন হিসেবে জমা হয়, এরপরে যেটা আরো বাকি থাকে সেটা চর্বি হিসেবে জমা হয়। মূল যে সমস্যা সেটা হচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন যদি শরীরে বেশি থাকে বা ইনসুলিনের পরিমাণটা যখন আমার শরীরে বেশি থাকে তখন কি হয় যে আমার যে চর্বি গলার যে বিষয়টা, ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন। ওর কাজ হচ্ছে গড়া গঠন করা। এই কারণে আমাদেরকে শর্করা খাবারগুলো চিনতে হবে, কারণ শর্করা খাবার খেলে আপনার ইনসুলিনটা বেশি আসে। এটা নিয়ে এর আগেও বলা হয়েছে অনেকবার। তাহলে শর্করা খাবারগুলো কি কি? একটা হচ্ছে আপনার ভাত, রুটি, আলু, এরকম শস্য জাতীয় যে খাবারগুলো আছে, গম, ভুট্টা, এগুলা থেকে তৈরি যা আছে এগুলা খেলে কি হয়, শরীরে চিনি আসে। তাহলে এবার আসেন মিষ্টি জাতীয় যত রকম মিষ্টি আছে পৃথিবীতে। এরপরে দুধ আছে, দুধের ভিতরেও চিনি আছে শর্করা। এটা ন্যাচারালি দুধে চিনি দেয়। অনেকে জিজ্ঞেস করছেন যে দুধ খেতে পারবো কিনা। দুধ খেতে পারবেন না, কারণ হচ্ছে দুধের ভিতরে চিনি আছে, বিশেষ করে যারা ওজন কমাতে চান তারা। আর তাছাড়া একটা বাজে প্রোটিন আছে, ক্যাসিন নামে একটা প্রোটিন আছে দুধের ভিতরে, এটা অনেক সময় আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এরপরে জানতে চাইছেন ফল, বিশেষ করে কলা, তারপর হচ্ছে খেজুর, আঙ্গুর, অনেকেই জানতে চেয়েছেন। তো আপাতত আমি বলবো কি, দেখেন ফল একটি শর্করা। প্রাথমিকভাবে যারা ওজন কমাতে চান তখন আপনারা ফল খাওয়াবেন না, কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে মেনটেন করবেন, অর্থাৎ আপনার যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন তখন কি করবেন। তো সেক্ষেত্রে আপনি তখন ফলটা খেতে পারবেন। সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়েছি, ওটা একটু দেখবেন। এখন আর কি কি আছে শর্করা বলেন তো, আপনার কাছে কি মনে হয়? চিড়া, মুড়ি, তারপর গুড়, সন্দেশ, তারপর যত রকম ফল আছে, যত রকম ভাত, রুটি, আলু, মুড়ি, খই, যা যা আছে, এগুলো আসলে সবই শর্করা খাবার। তো এমনকি আটা দিয়ে যা তৈরি হয়, চালের গুঁড়া দিয়ে যা তৈরি হয়, তারপরে এই যে বিস্কিট যেগুলাতে চিনি নাই বলা হয়, সেগুলোও আসলে শর্করা। এই শর্করা যে খাবারগুলো সেগুলা প্রাথমিকভাবে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি কি খাবেন? শাকসবজি। এটা শুধুমাত্র শাকসবজি খাবেন, তাও আপনাকে দেখে নিতে হবে যে লো কার্ব, অর্থাৎ কম শর্করা যুক্ত সবুজ শাকসবজি। এই কম শর্করা যুক্ত সবুজ শাকসবজি আপনি খাবেন। বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য বলছি, আপনারা খাবারটা 70 বার চিবাবেন এবং এখানে অ্যাপেল সিডার ভিনেগার একটু 1 চামচ 1 গ্লাস পানিতে দিয়ে খাবার আগে ইমিডিয়েট আগে খেয়ে নেবেন। পানিতে মিশিয়ে খাবেন অ্যাপেল সিডার ভিনেগার, অর্গানিক উইথ দ্য মাদার। আর যারা কোকোনাট ভিনেগার খেতে চান তারা সেটা পারেন খেতে। অনেকেই এটা সম্পর্কে জানতে চেয়েছেন, এটা নিয়ে আলাদা ভিডিও আছে, তবুও বলছি যে এটার সঙ্গে আপনি লেবুর রস এবং হচ্ছে আদার রস মেশাতে পারবেন। আর অনেকে বলেছেন একটু লবণ মেশাতে পারবো কিনা। একটু সামান্য লবণও আপনি দিতে পারবেন, তবে না দেওয়াটাও ভালো। রক খেলে ভালো, কারণ এখানে অ্যাসিড গুলা তাহলে ভালো আপনার অ্যাবজর্পশন হতে আমাদেরকে সহায়তা করে। আমাদের বিভিন্ন ভিটামিন অ্যাবজর্পশন হতে, বিশেষ করে আয়রন, ক্যালসিয়াম, তারপরে ভিটামিন B12, এরকম অনেকগুলো ভিটামিন অ্যাবজর্পশন হতে সহায়তা করে অ্যাপেল সিডার ভিনেগার। আর শাকসবজিটা আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে খাবেন। তাহলে এই গেল শর্করা। তো আপনি শাকসবজি ছাড়া, বিশেষ করে কম শর্করা যুক্ত শাকসবজি, সবুজ শাকসবজি, এমনকি লাল শাকও, এগুলা আপনি খেতে পারবেন। গাজরও আপনি খেতে পারবেন, তবে গাজরের পরিমাণটা একটু কম খেতে হবে। অন্যান্য যেমন শসা, তারপর টমেটো, এগুলা খেতে পারবেন। তাহলে এই খাবারগুলো আপনি খাবেন আর অন্য সকল শর্করা বাদ দিবেন। এরপরে আসলো প্রোটিনের ক্ষেত্রে। তাহলে আমি বলছি প্রাথমিকভাবে যারা শুরু করবেন তারা হচ্ছে ডিমের সাদা অংশ সহ, ডিম যেটা আছে কুসুম সহ, সাদা অংশ সহ। তো সাদা অংশটা হচ্ছে প্রোটিন আর কুসুমটা হচ্ছে ফ্যাট, গুড ফ্যাট। তাহলে সেটা যদি আপনি মাখন দিয়ে বা ঘি দিয়ে ভেজে নেন তাহলে কি হবে যে আপনার বাফারিং হয়, অর্থাৎ সেখানে ইনসুলিনটা কম আসবে।
আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি যে প্রোটিন যদি আপনি খান তাহলে আপনার শরীরে 50% ইনসুলিন আসে। এই জন্য প্রোটিনটা যদি ফ্যাটের সঙ্গে মিশিয়ে খান, ধরেন ডিমের সঙ্গে তো অলরেডি ফ্যাট আছে, যেমন কুসুমটা হচ্ছে ফ্যাট, এর সঙ্গে যদি আপনি মাখন ঘি দিয়ে খান তাহলে আরো আপনার বাফারিং হবে, অর্থাৎ ইনসুলিন আরো পরিমাণে কম আসবে। ঠিক আছে, তো তাহলে ওজন কমাতে সহায়তা হবে। এরপরে আপনি যে ভালো ফ্যাটের কথা বলেছি, যেমন মাছ, মাছের যে মাংসের অংশটুকু সেটা হচ্ছে যে আপনার প্রোটিন, ভালো প্রোটিন। আর ভালো ফ্যাট হচ্ছে তো চর্বিযুক্ত মাছ। অনেকে জানতে চেয়েছেন যে সামুদ্রিক মাছ, দেশি মাছ হলে হবে কিনা। যে কোনো দেশি বিদেশি সামুদ্রিক চর্বিযুক্ত যে কোনো মাছ আপনি অবশ্যই খেতে পারবেন। তাহলে মাছ আর ডিম আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি, আমরা ভাত রুটি এগুলোর বদলে শাকসবজি খাচ্ছি। আর ভালো চর্বির উৎস হিসাবে আমি মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, যেগুলো কিনা দুধ থেকে তৈরি হচ্ছে, আর হচ্ছে ন্যাচারাল ফ্যাট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলা। অনেকেই জানতে যাচ্ছেন সরিষার তেলের বিষয়। সরিষার তেল বাচ্চাদের জন্য একটু ক্ষতি আছে, ইউএসএফডিএ এটাকে অ্যাপ্রুভ করেনি এবং সরিষার তেল নিয়ে কিছু বিতর্ক আছে, তো সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। যারা অ্যাফোর্ড করতে পারেন তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অথবা ঘরে তৈরি নারকেলের তেল ব্যবহার করবেন। আর যারা অ্যাফোর্ড করতে পারেন না তারা ঘানি ভাঙানো, বিশেষ করে কাঠের ঘানিতে ভাঙানো অথবা কোল্ড প্রেসড যেগুলো আছে সেই সরিষার তেল নিজেরা ভাঙিয়ে আনবেন। কারণ বাজারের যেগুলো পাওয়া যায় সেগুলোর বিষয়ে আমি জানি না, আপনারা নিজেরা ভাঙিয়ে নিলে সেটা আপনার গ্যারান্টি থাকলো। তো এটা বলবো। আর যদি মশলা যে আপনারা খেতে চান সেটা অবশ্যই আপনারা কি করবেন, নিজেরা ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। আমরা সকল রকম প্রসেসড ফুড, প্রিজার্ভ ফুড, বিশেষ করে ফাস্ট ফুড, তারপরে বাজারে যতগুলা জিনিস আপনার পাওয়া যাচ্ছে দোকানে প্যাকেটজাত, এই জিনিসগুলো আমরা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করব। আর চিনি জাতীয় যে কোনো জিনিস আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব সকলে। তাহলে কি হচ্ছে, আপনি তাজা তাজা খাবারগুলা খাচ্ছেন, ভালো খাবারগুলা খাচ্ছেন, ভালো ফ্যাট আপনি খাচ্ছেন। আর অনেকে জিজ্ঞেস করেছেন যে তাহলে আমরা ক্যালোরির হিসাবটা কি করে করব। এইখানে একটা খুব মজার বিষয় হচ্ছে, যারা এই খাবারগুলো খাবেন অর্থাৎ মাছ, ডিম, তারপর হচ্ছে বাদাম, ভালো একটা প্রোটিন এবং ফ্যাটের উৎস বাদাম, মাখন, আর হচ্ছে শাকসবজি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যা এতক্ষণ বললাম, এই খাবারগুলোর ভিতর যখন আপনি সীমিত থাকবেন তখন যে মজাটা হবে সেটা হলো কি, যে অন্য খাবার যখন আপনি আর খাবেন না তখন আস্তে আস্তে বডি ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে যে আগে আমরা শর্করা দিয়ে চলতাম, শর্করা মেটাবলিজম করে চলতাম, এখন আমরা ফ্যাট মেটাবলিজম করে চলতে পারবো। অর্থাৎ যাদের চর্বি শরীরে জমা আছে, এখন কি হবে, শরীর অর্থাৎ আমাদের যে ব্রেনটা সে দেখবে যে আমার শরীরে অনেক চর্বি জমা, যেটা কিনা সে ব্যবহার করে কি করতে পারে, সে তার যে শক্তির উৎস যেটা তেল, আমরা জানি না তেল দিয়ে গাড়ি চলে, তা আমরা তখন তেল দিয়ে চলবো। এবং তেলটা আমাদের ব্রেনের জন্য এবং আমাদের নার্ভের জন্য, আমাদের হরমোনের জন্য এটা অনেক বেটার ফুয়েল, এবং এটা আমার শরীরে অনেক জমা আছে। তো তখন আমার বডি আর বাইরে থেকে খেতে বলবে না, অর্থাৎ ব্রেন আর বলবে না যে তোমার ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। অনেকেই জানতে চাইছেন যে আমার খালি ক্ষুধা লাগে। তো প্রথম 7 দিন একটু কষ্ট হবে আপনাদের, এই কারণে আপনারা কি করবেন, 4-5 দিন পরে পানিতে একটু লবণ মেশাবেন আর প্রতিদিন একটি কচি ডাব খাবেন। তাহলে পটাশিয়ামের যে ঘাটতি আর থাকবে না। আর অনেকের প্রাথমিকভাবে যে মাথা ঘোরায় বা একটু মাথা ঝিমঝিম করে, এরকম খারাপ লাগে, মাথা ব্যথা করে, সেটা থেকে বাঁচবেন যদি আপনি কি করেন, পানিতে একটু লবণ মেশান। আর প্রাথমিকভাবে আপনারা পেট ভরে ভরে খাবেন। শুধু চেষ্টা করবেন যে সকালের নাস্তাটা একটু দেরি করে করতে আর রাতের খাবারটা একটু আর্লি খেতে, আমি বলেছি। তো এর সঙ্গে অবশ্য ঘুম এবং ব্যায়ামের যে সম্পর্ক সেটাও নিয়ে আমি বলবো। তো এখন আপনারা খাবার বিষয়টা বুঝে গেলেন যে ক্যালোরির হিসাব করার দরকার নেই, আপনি পেট ভরে ভরে খাবেন। তবে চেষ্টা করবেন যে সকালের খাবারটা একটু দেরিতে শুরু করতে, তবে যখন খাবেন তখন পেট ভরে খাবেন। এবং দুটো মিলে প্রাথমিকভাবে আপনি সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন, যেমন সকাল 11টা-12টার দিকে একটা খাবার আর সন্ধ্যা 7টা বা 6টা-7টার দিকে আর একটা খাবার। পেট ভরে খাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ক্ষুধা কমে যাচ্ছে। 1 সপ্তাহ পরে দেখবেন যে আপনার আর তেমন কোনো ক্ষুধা লাগছে না, তখন থেকে আপনি রোজা রাখা শুরু করবেন। তাহলে রোজা রাখার যে নিয়ম সেটা একটু বলে দিই। রোজা রাখা আমি যেভাবে বলি যে রোজা প্রথম 7 দিন রাখার দরকার নেই, রোজা আপনি শুরু করবেন হচ্ছে 7 দিন পরে। তো 7 দিন পরে আপনি যেটা করবেন, একবেলা খেয়ে রোজা রাখবেন। অর্থাৎ ইফতারের সময় আপনি কচি ডাব খাবেন, অ্যাপেল সিডার ভিনেগার খাবেন,
তারপর চাইলে কফি খেতে পারেন, হ্যাঁ, ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে পারেন। সাথে আপনি মাছ, তারপর হচ্ছে ডিম, মানে যে খাবারগুলো বলেছি, বাদাম, মাখন, শাকসবজি, পুরো খাবারটা 1 থেকে 2 ঘন্টার ভিতরে খাওয়া শেষ করে ফেলুন। এরপর থেকে পানিতে একটু লবণ মিশিয়ে পানি খেতে থাকুন। আর ঘুমের বিষয় বলেছি রাত 10টা বাজে ঘুমাইতে যেতে, কারণ রাত 10টা থেকে 2টোর ভিতরে ঘুমটা ডেল্টা স্লিপ, যেটা ভালো ঘুমটা হয়, এটার অনেক উপকারিতা, এটা নিয়ে আলাদা ভিডিও আছে। তো আপনি সকালে আবার ফজরের নামাজ পড়বেন, তো তার আগে আপনি যখন সেহরি খাবেন, সেহরিতে শুধু পানি খাবেন, পানিতে লবণ মিশিয়ে পানি খাবেন, তাহলে আপনার সেহরি খাওয়া হলো। তাহলে আপনি আবার একবেলা খেলেন, সোজা কথা হচ্ছে একবেলা খেলেন। এভাবে 7টি রোজা রাখুন, আবার 2 দিন গ্যাপ দিয়ে, যে 2 দিন গ্যাপ দিবেন সেই 2 দিন কি করবেন, 4 ঘন্টার ভিতরে খাবেন, আর বাকি 20 ঘন্টা আপনি ওয়াটার ফাস্টিং করবেন। তাহলে ওয়াটার ফাস্টিংটা কি, যে ওই সময়টাতে শুধু পানি খেতে পারবেন, ডাবের পানি নয়, ওই ওয়াটার ফাস্টিং এ পানি খেতে পারবেন, অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন, গ্রিন টি খেতে পারবেন, ব্ল্যাক কফি খেতে পারবেন, তারপরে লেবুর পানি খেতে পারবেন, বা লেবু দিয়ে, আদা দিয়ে, চা দিয়ে খেতে পারবেন, দুধ চিনি নয়, একটু লবণ মিশাইতে পারবেন, হ্যাঁ, চাতে। এই খাবারগুলো খেয়ে আপনি 20 ঘন্টা কাটালেন। আর 4 ঘন্টার ভিতরে এই যে আগে যে খাবারগুলো বলেছি, অর্থাৎ সলিড ফুড যেগুলো, সেগুলো ওই 4 ঘন্টার ভিতরে খাবেন। তাহলে মোটামুটি রোজা আপনি রাখা শুরু করে দিলে দেখবেন যে আপনার খুব ভালো ওজন কমবে, এবং আপনার শরীরের ভিতরে অটোফেজি এটা চালু হবে। অটোফেজির মাধ্যমে রিসাইকেল হবে, আমার শরীরের যে অপ্রয়োজনীয় যে প্রোটিনগুলো আছে সেগুলো রিসাইকেল হয়ে নতুন নতুন সেল, নতুন নতুন কোষ তৈরি হবে, এবং আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে, ইয়াং লাগবে, আর আপনি এনার্জেটিক থাকবেন। অনেকে আমরা আছি যে আমরা খাচ্ছি কিন্তু শক্তি পাচ্ছি না, এবং আমরা মানে খাওয়ার পরে দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু তারা দেখবেন যে রোজা রাখার পরে অনেক বেটার ফিল করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক এনার্জেটিক মনে হবেন। অনেকেই আছেন এই পেজে যারা এটা করেছেন এবং তারা এটা দিয়ে উপকৃত হয়েছেন। তাহলে রোজার যে উপকারিতা আমরা পাবো, এরপর যখন আপনি বুঝে যাবেন, আপনি যখন ছন্দটা পেয়ে যাবেন। আর ব্যায়ামের বিষয়ে বলবো যে প্রাথমিকভাবে আপনি সকালে উঠে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন, পড়ার পরে, বা আপনারা অন্য যে ধর্মে আছে আপনাদের যে উপাসনা সেটা করবেন, করার পরে আপনারা হাঁটতে বেরিয়ে যাবেন। এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে সকালে হাঁটার বিষয়ে, আমি এর অনেকগুলো ভিডিওতে বলেছি যে সকালে যে সূর্যোদয়, সূর্যের আলো শরীরে লাগানো, গায়ে লাগানো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনার স্লিপ সাইকেলকে ইমপ্রুভ করে। এরপরে সকালে যখন আপনি বেরোবেন, যে বাতাসটা, আপনার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, যে সুন্দর চতুর্দিকে সূর্যোদয় দেখা, এটার যে একটা মানসিক প্রশান্তি, হ্যাঁ, সেটা আপনার সারা দিনের জন্য আপনাকে চাঙ্গা রাখবে, আপনাকে অনেক ভালো রাখবে। তাহলে এই বিষয়গুলো, তাহলে ব্যায়ামের বিষয় প্রাথমিকভাবে হাঁটা, এবং যারা আগে থেকে হেঁটে আসেন, যারা জগিং করেন তারা জগিং করবেন, যারা যে এক্সারসাইজটা কমফোর্টেবলি করতে পারেন তাদের জন্য সেটাই আমি বলবো করবেন। আর অবশ্যই অ্যারোবিক জোন এক্সারসাইজটা করবেন। অ্যারোবিক জোনটা কি, যে আপনার হার্ট রেটটা আপনার 180 থেকে আপনার বয়সটা বিয়োগ দিলে যেটা আসে তার উপরে উঠবে না, হ্যাঁ। ধরেন আমার 180 থেকে যদি 46 বাদ দিই, তাহলে আমার যে হার্ট রেট হবে এটা যেন এই অ্যারাউন্ডে থাকে, হ্যাঁ, অ্যাভারেজ। আর যারা হার্ট রেট দিয়ে করবেন, আর যারা হার্ট রেটের মনিটর নেই বা স্মার্ট ওয়াচ নেই, তারা কি করবেন, তারা আপনারা দেখবেন যে আপনার যে এটা করতে শ্বাসকষ্ট হচ্ছে না, বা আপনি আরামে যে কাজটা করতে পারতেছেন, হ্যাঁ, একটু হালকা ঘামাচ্ছেন কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে না, হ্যাঁ, বা দম মানে ছেড়ে দিয়ে আবার দম টেনে নিতে, এই যে হাঁপানি যেটা, হ্যাঁ, এটা যেন না হয়, তাহলে আপনি অ্যারোবিক জোনে আছেন। তো আপনি হাঁটলে, সেটা জোরে জোরে হাঁটলে সেটা অ্যারোবিক জোন হয়। আর হিট এক্সারসাইজের ব্যাপারে আলাদা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। তাহলে এই যে ব্যায়ামগুলো আপনি আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করবেন। আগে হাঁটুন, তারপরে যখন দেখবেন যে হাঁটতে এখন একদম কমফোর্টেবল, আপনি জগিং করতে পারছেন, তখন জগিং করুন। তারপরে ইয়োগা ব্যায়ামগুলো করুন, তারপরে মাসেল বিল্ডিং এক্সারসাইজগুলো করুন। যারা অলরেডি জিমে যাচ্ছেন তারা জিমটা কন্টিনিউ করেন, তবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করবেন, যে প্রতিদিন জিম করবেন না, একদিন পর একদিন করবেন, তাহলে মাসেলগুলো ডেভেলপ হওয়ার সুযোগ পায়, রেস্ট পায়, বিশ্রাম পায়, এটা খুব দরকার। আর যারা দৌড়ান তাদেরকে বলবো দৌড়টা একসঙ্গে মানে পরপর 2 দিন না করতে, হ্যাঁ, একদিন দৌড়ান, পরের দিন সাইকেলিং করেন, একদিন দৌড়ান, পরের দিন সুইমিং করেন, মানে এটা রিহ্যাবিলিটেশনের মতো, যারা ক্রস ট্রেনিং গুলা করবেন আর কি আপনারা, অর্থাৎ একদিন দৌড়াবেন, একদিন সাইক্লিং করবেন, একদিন সুইমিং করবেন, এইভাবে। আর ইয়োগা প্রতিদিনই করা যায় এবং করা উচিত, হ্যাঁ, স্ট্রেচিং এক্সারসাইজ গুলো রেগুলার ভাবে করা উচিত। বিশেষ করে যারা অনেক ভারী তারা নর্মাল ভাবে যতটুকু পারেন হাঁটুন এবং ইয়োগা ব্যায়ামগুলো করুন, সেটাও নিজের সাধ্য মতো, হ্যাঁ, নিজেকে এমন ভাবে করবেন না যেটা কিনা আপনার শরীরের জন্য অনেক স্ট্রেস হয়, সেটা করার দরকার নেই। আর সবচেয়ে যেটা বড় কথা, যে আপনাদেরকে রিল্যাক্স থাকতে হবে। আমরা কি করি, টেনশন করি, হ্যাঁ, অমুকে এত ওজন কমায় ফেলছে, আমি পারলাম না, প্লিজ এটা করবেন না। সবার শরীর এক নয়,
আর সবার BMR একই রকম নয়, তাই সবার যে ডায়েট একই রকম হবে তা না। সো আপনার ডায়েটটা আপনি নিজে নিজে নির্ধারণ করবেন, আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনি খাবেন। সো আপনারটা আপনাকে নিজেকে বুঝে নিয়ে আপনার ডায়েটটা আপনার শরীরের যে ক্যাপাসিটি আছে, অর্থাৎ আপনার কতটুকু প্রয়োজন সেটা আপনাকে নিজেকেই নির্ধারণ করতে হবে। আমি শুধু বলে দিব যে হ্যাঁ আপাতত এই জিনিসটা খাবেন, এই জিনিসটা খেতে পারবেন না, এতটুকুই আমার কাজ, আর বাকিটা আপনাদের নিজেদেরকে করে নিতে হবে। তো যেটা হচ্ছে যে অনেকে খুব কষ্ট পাচ্ছেন যে আমি কমছে না, তাহলে দেখেন যে আপনার যে মেটাবলিক রেটটা সেটা হয়তো একটু কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনি ভালো অভ্যাসগুলো ধরে রাখুন, ভালো ঘুমের অভ্যাস, হাঁটার অভ্যাস, ভালো জিনিসটা খাচ্ছেন, স্বাস্থ্যকর জিনিসটা খাচ্ছেন, বাজে খাবারগুলো বাদ দিচ্ছেন, সুগারের ড্রিঙ্কসগুলো খাচ্ছেন না, প্রসেসড ফুড খাচ্ছেন না, বিষ খাচ্ছেন না। তো সকল বাজে খাবারগুলো বাদ দিয়ে ভালো ভালো খাবার খাচ্ছেন, হ্যাঁ ভালো ঘুমাচ্ছেন, দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতেছেন, মাইন্ডফুলনেস অর্থাৎ ইয়োগা, মেডিটেশন, হ্যাঁ এগুলো করার মাধ্যমে মানসিক প্রশান্তির দিকে আপনি মনোযোগ দিচ্ছেন। তো সকল রকম মানসিক প্রশান্তি আপনার খুবই দরকার, কারণ হচ্ছে একটু সামান্য মানসিক অশান্তি আপনার পুরো হরমোনাল যে হারমোনি সেটাকে নষ্ট করে দেয়। এরপরে আসেন যারা বলছেন থাইরয়েডের প্রবলেম, তাদের কথা বলছি। যারা থাইরয়েডের সমস্যা নিয়ে আছেন তারা যেটা করবেন যে আপনার থাইরক্স যেটা আপনাকে ডক্টর অ্যাডভাইস করেছেন সেটা খাবেন। আর অন্য ওষুধগুলোর বিষয়ে আমি এখন যেহেতু জানি না, শুধু থাইরয়েডটাই বলছি যে আপনি থাইরক্সটা খেয়ে যাবেন। আর আপনি যেটা করবেন যে আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে মানতে থাকুন। আর TSH 1-2 মাস পর পর টেস্ট করুন, আস্তে আস্তে থাইরয়েডের হরমোনটা দেখবেন যে আপনার হয়তো নর্মাল হবে কিনা বলতে পারবো না, তবে এটা ঠিক যে ওষুধের পরিমাণটা হয়তো কমে যেতে পারে। আর হচ্ছে এটা কিভাবে হবে, রোজার মাধ্যমে হরমোনাল যে ব্যালেন্সটা সেটা আশা করি অনেক ক্ষেত্রেই সেটা ঠিক হয়ে যায়, হ্যাঁ ইমব্যালেন্স থাকলে। এরপর আসেন যারা PCOS নিয়ে বলেছেন তাদেরকে বলবো যে আপনারা রোজা রেখে উপকৃত হতে পারবেন। রোজা রাখলে কি হয়, অটোফেজি হয়, অটোফেজির মাধ্যমে দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেকে, আপনি 2 থেকে 3 মাস যদি এভাবে করেন আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার PCOS ভালো হয়ে গেছে, অনেকের হয়েছে, তো আপনারও হতে পারে ইনশাআল্লাহ। এখানে চেষ্টা করতে কোনো দোষ নেই। প্রথম কথা, এখানে কোনো টাকা পয়সা খরচ নেই, সবগুলা কাজ আপনি ফ্রি, এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বলে দিলাম। এরপরে আরো বিস্তারিত জানার জন্য এই বিষয়ে অনেক অনেক ভিডিও আছে, আপনারা দেখেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কে কিভাবে শুরু করবেন, কোন ভিডিও দিয়ে শুরু করবেন, অনেক ভিডিও আছে, তারা বুঝতে পারছেন না, এই জন্য আজকে কমপ্লিট একটা ভিডিও করলাম যে পুরো বিষয়টা নিয়ে। আর ঘুমের বিষয়ে অনেকে বলেছেন যাদের ঘুম আসে না তাদের জন্য পরামর্শ হলো যে, আগেও দিয়েছি তারপরেও বলছি যে আপনারা প্রাথমিকভাবে যেটা করবেন যে ঠিক রাত 10টায় আপনি ঘুমাতে যাবেন। তো ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে একটা হট শাওয়ার নেবেন বা গরম পানি দিয়ে গোসল করবেন। মহিলারা যারা আছেন চুল ভিজাবেন না, আর যদি চুল ভিজান তাহলে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে। 1 ঘন্টা পরে আপনি ঠিক 10টায় আপনি বিছানায় যাবেন। তো তার 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া বন্ধ, অর্থাৎ পানি ছাড়া অন্য কিছু খেতে পারবেন না। ধরেন আপনি 10টায় ঘুমাতে গেলে 7টায় হচ্ছে আপনার খাওয়া শেষ করতে হবে। 7টার পরে কোনো রকম মোবাইল ডিভাইস, ল্যাপটপ বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস বা টেলিভিশন এগুলাতে যাওয়া যাবে না। একটা কোয়ালিটি টাইম আপনি পরিবারের সঙ্গে কাটাবেন বা ক্রিয়েটিভ কিছু করে কাটাবেন, বই পড়তে পারেন, ছবি আঁকতে পারেন, যেটা আপনার ভালো লাগে, গল্প করতে পারেন বাচ্চাদের সাথে, হ্যাঁ ওয়াইফের সাথে গল্প করতে পারবেন। এরপরে ঠিক 10টার পরে আপনি বিছানায় চলে যাবেন, ঠিক 10টায়। তো এরপরে আপনি 10টা থেকে 2টোর যে ঘুম, এই বিষয়ে আমার ভিডিও আছে, এটা বলবো আপনাদেরকে, আর সামনে আরো বলবো ইনশাল্লাহ বিস্তারিত। তো এরপরে ঠিক আপনি ভোরে উঠবেন, ওঠার পরে আপনি হাঁটতে বেরোবেন, এটা বলা আছে। তাহলে কি হবে, রুমটা যেন খেয়াল রাখতে হবে ঠান্ডা থাকে। হ্যাঁ, তো শীতকাল সামনে, ঠান্ডা আছে, যাদের এসি আছে তারা একটু এসিটা লোতে দিয়ে রাখবেন, হয়তো 23-24 ডিগ্রি, এরকম আপনার যেটা কমফোর্টেবল হয়। আবার এমন না যে শীতে ঠকঠক করে কাঁপছেন। হ্যাঁ, আর হচ্ছে রুমটা একদম ডার্ক অন্ধকার থাকবে। আর হচ্ছে সেখানে খেয়াল রাখবেন যে শব্দ যেন না থাকে। শব্দটা সাংঘাতিকভাবে আমাদেরকে ক্ষতি করে, ঘুমের জন্য মারাত্মক ক্ষতি করে। আর মোবাইল ডিভাইসটা বন্ধ করে অন্য রুমে রেখে আসবেন, হ্যাঁ এটা রেডিয়েশন আছে। এই বিষয়গুলো খেয়াল রাখেন। এরপরে আপনি কি করবেন, যাদের ঘুমের সমস্যা আছে, যে 10টা বাজে অনেকে বলেছেন ঘুমাইতে যাই ঘুম আসে না, তারা কি করবেন, ওই যে 5টায় যে উঠলেন, নামাজ পড়লেন, হাঁটতে বেরোলেন, এরপর আর বিছানায় যাবেন না, ওই রুমেই পারলে যাবেন না। এরপর আবার ঠিক রাত 10টায় ঠিক একই নিয়ম সবগুলো ফলো করে বিছানায় যান। পরের দিন আবার করুন, পরের দিন আবার করুন। তো যারা এরকম ঘন্টাখানেক সকালে ব্যায়াম করবে, রোদ লাগাবে, হ্যাঁ তারা দেখবেন যে অল্প কয়েকদিনের ভিতরে আপনার ঘুমটা ঠিক 10টায় আসছে। যখন দেখলেন যে হ্যাঁ আপনার রাতে পর্যাপ্ত ঘুম হচ্ছে, তখন চাইলে দিনের অন্যান্য সময়গুলোতে ঘুমিয়ে নিয়ে আপনি মোট 8 থেকে 8.5 ঘন্টা ঘুম যেটা দরকার সেটা আপনি পূরণ করতে পারবেন।
এরপরে আসেন, অনেকে বলেছেন কি যে আমার চুল পড়ে যাচ্ছে বা এই সমস্যাগুলো আছে। তো তাদের ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলবো যে আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনার ঘুমের কোয়ালিটি ঠিক আছে কিনা দেখুন, আপনি ব্যায়াম করছেন কিনা দেখুন, তাহলে সবকটা কম্পোনেন্ট আপনারা ঠিক রাখতে হবে। আপনার যেমন হেলদি খাবার খেতে হবে, আপনার যেমন ভালো ঘুমাইতে হবে, আপনার যেমন হাঁটতে হবে, আপনার যেমন ব্যায়াম করতে হবে, আপনার যেমন মানসিক প্রশান্তির বিষয়টা আছে, হ্যাঁ, সবগুলা বিষয় আপনি যেমন রোজা রাখবেন, সবগুলো যখন কম্বিনেশন করবেন তখন আলহামদুলিল্লাহ আপনি এতই সুস্বাস্থ্যের অধিকারী হবেন যে আলহামদুলিল্লাহ আর কখনো আপনার কোনো ধরনের রোগ হবে না। সেটা আপনি ব্লাড প্রেশার বলেন, সেটা আপনার হৃদরোগ বলেন, সেটা আপনার ফ্যাটি লিভার বলেন, সেটা আপনার ব্রেন ফগিনেস বলেন, হ্যাঁ, বা আপনি অনেক উইক ছিলেন, বা আপনার গিরা ব্যথা, মাজা ব্যথা, হ্যাঁ, এরকম যারা দেখেন আমার এটা ফলো করেছে তাদের সাক্ষাৎকার নিন, এখানে পেজে এসে তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করুন। যে অনেকে বলেছে আমার কিডনিতে ব্যথা ছিল, অনেকে বলেছে যে আমার তলপেটে ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ তাদের এখন কারোই তেমন কোনো ব্যথা নেই, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই ভিডিওটা অনেক বড় হলো, কিন্তু এটা আমি তাদেরকে রেফার করলাম যারা একেবারে পেজে নতুন, তারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে বলা আছে। তো আপনাদের জন্য আরো রিকমেন্ড করে দিলাম যে আপনারা ফ্যাট অ্যাডাপ্টেশনের ভিডিও দেখবেন, 7 ডেজ ওয়াটার ফাস্টিং এর যে ফুল ফাস্টিং, যেটা 7 ডেজ রোজা রাখার যে চ্যালেঞ্জ আছে সেটা দেখবেন, হ্যাঁ, তারপরে আপনি শর্করার আলাদা ভিডিও আছে সেটা দেখতে পারেন, তারপর এই বিষয়ে ব্যায়াম সম্পর্কে ভিডিও আছে। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ওখানে ক্যাটাগরি করে ভিডিওগুলো দেওয়া আছে। আর এই ভিডিওটা হলো যে নতুনদের জন্য, তারা এটা দিয়ে অন্তত শুরু তারা করতে পারবে। তো তাহলে আপনাদের আর আমার কাছে আসার দরকার নেই, আপনারা ভিডিও দেখে দেখে আপনারা নিজেরা উপকৃত হতে পারবেন। তাছাড়া এই পেজে অনেকেই আছেন যারা অলরেডি উপকৃত হয়েছেন, তাদের পরামর্শ নিতে পারবেন, যাদের আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ তাকে আমার পছন্দ হয়েছে বা তার কথাগুলো স্যারের কথার সঙ্গে মিলছে, তবে অবশ্যই আমার কথাগুলোর সঙ্গে ভিডিওগুলোর সঙ্গে মিলিয়ে রাখবেন। আর বলবো যে আপনারা প্রতিদিন অন্তত একটা দুটো করে ভিডিও দেখুন, নিজে নোট করে করে রাখুন, নোট করে করে রাখুন, হ্যাঁ, খাতা কলম নিয়ে বসুন, নোট করুন আমি কোন কথাগুলো বলছি, আমি কোন পয়েন্টটা বলছি, তারপরে সেটা বোঝার চেষ্টা করুন, তারপর সেটা মানার চেষ্টা করুন, তারপরে আপনার মিলিয়ে নিন যে হ্যাঁ আপনি কতটুকু উপকৃত হচ্ছেন। এবং যখন দেখবেন যে আপনি ভালো ফল পাচ্ছেন না, তখন ভিডিওগুলো আবার বারবার দেখে দেখেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, মানে আমি কোন কথাটা বলেছি, আপনি কোনটা ভুল করছেন, মিলিয়ে নিন নিজে নিজে, তাহলে আমি কি দেখবেন যে আপনি পারবেন। তো আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে শেষে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকে আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন। তো আমি বলবো যে দেখেন, আপনারা আমার বিরুদ্ধে ভিডিও না বানিয়ে বরং এক কাজ করুন, যে আপনারা যদি ভালো কিছু মানে বলার থাকে যেটা দিয়ে আপনাদের যারা পেজের ফলোয়ার আছেন উপকৃত হতে পারবেন, সেটার দিকে মনোনিবেশ করুন, তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আর আমার বিষয়ে বলবো যে আলহামদুলিল্লাহ আমি সব ফ্রিতে দিচ্ছি, তো এখানে আমার কোনো এমন কোনো ব্যবসা নেই বা কিছু নাই। আর বিষয় হলো যে আমি নিজে একজন ডক্টর, আর আমার সারাদিনই রুগী দেখতে হয়, আমি রুগী সকাল থেকে রাত পর্যন্ত দেখে শেষ করতে পারি না, আমি সারাদিন রাত রুগী দেখলেও আমার রুগী আছে। সো এখানে আমার কোনো ব্যবসা নেই, ফেসবুকে আমার কোনো ব্যবসা নেই, হ্যাঁ, আমি সব ফ্রি দিচ্ছি। কেন? কারণ অনেক রুগী আমার সিরিয়াল পাচ্ছেন না, হ্যাঁ, আগামী 3 মাস ফেব্রুয়ারি পর্যন্ত সিরিয়াল নেই। তাহলে এখন যারা আপনারা আমাকে ভালোবাসেন, যারা আপনারা আমার কাছে উপকার পাওয়ার জন্য আসার চেষ্টা করছেন, পারছেন না, তাদের মনে অনেক কষ্ট, এই কারণে আমি ভিডিওগুলো বানিয়ে দিয়ে দিয়েছি, যাতে আপনারা এটা দেখে দেখে নিজেরা উপকৃত হতে পারেন এবং আপনার আশপাশের যারা আছে তাদেরকে সবাইকে সচেতন করতে পারেন, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, এবং সকলে মিলে চলুন আমরা একটা সুস্থ জাতি গড়ে তুলি, যেখানে ওষুধ ছাড়া আলহামদুলিল্লাহ সকল ধরনের যে লং টার্ম ডিজিজ যেগুলো আছে, লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, সেগুলো থেকে আমরা ভালো থাকতে পারবো, আমাদের ওষুধ নির্ভরতা কমবে, এতে করে আমাদের জাতির একটা বিরাট সেভিংস হবে। হ্যাঁ, আমরা যে বিভিন্ন রোগ, বিশেষ করে ডায়াবেটিসে, ব্লাড প্রেশারে, হৃদরোগে, হ্যাঁ, যে একটা বাজেট সরকারের খরচ হচ্ছে, এরকম একটা বিরাট স্বাস্থ্য খাত থেকে বিরাট একটা বাজেট কিন্তু সাশ্রয় হবে। সো আমরা বড়ভাবে চিন্তা করব এবং ভালোভাবে চিন্তা করব, আমরা দেশের কল্যাণে কাজ করব। চলুন, আপনারা যারা ওজন কমানোর বিভিন্ন গ্রুপ আছেন, আপনারা আপনাদের কাজ করুন, যারা ডায়েটিশিয়ান আছেন তাদের বলছি আপনারা আপনার কাজ করুন, যারা আমার ডক্টর কলিগরা আছে তাদের বলছি আপনারা আপনাদের কাজগুলো করুন। সবাই মিলে আমরা আমাদের যে ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলো আমরা জনগণের মাঝে ছড়াই, তাতে করে আমাদের সবাই উপকৃত হতে পারবে। তো আমাদের যখন জনকল্যাণে আমাদের জ্ঞানটাকে আমরা কাজে লাগাবো, হ্যাঁ, এটা দিয়ে যখন মানুষ উপকৃত হবে, তখন মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু আরেকজনের সম্পর্কে খারাপ মন্তব্য করে, খারাপ ভিডিও বানিয়ে, হ্যাঁ, তাকে হেয় করে আপনার জনপ্রিয়তা কতটুকু বাড়বে এটা আমি জানি না।
তো যাই হোক, আপনারা চেষ্টা করুন যে সবাই যে যার জায়গাতে আছেন আপনারা যেটা করলেন সেটা মানুষের মাঝে ছড়ানোর চেষ্টা করুন। আর আমি আমার দর্শকদেরকে বলবো যে কে কি বললো সেটা নিয়ে আপনাদের বিবেচনা নেই, আপনারা বরং আমি যেগুলো বলছি সেগুলো ফলো করার চেষ্টা করুন এবং পেজে আসুন, কমেন্টগুলো পড়ুন, অন্যরা কি মন্তব্য করছে সেগুলো দেখুন এবং আপনারাও নিজেরাও উপকৃত হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অনেক বড় ভিডিও হলো কিন্তু এটা অনেক কাজে লাগবে আপনাদের, বিশেষ করে যারা শুরু করছেন। এটা একটা সামারাইজ আমি করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।